গভীর জঙ্গলের ভয়ঙ্কর ডাকাত দল, যাদের নাম শুনলেও কেঁপে ওঠে পুলিশ প্রশাসন। সেই ডাকাত দলের সর্দারের একটা পালিত ছেলে ছিল, কিন্তু ছেলেটি কখনোই ডাকাত হতে চাইতো না। সে সবসময় চাইতো পড়াশোনা করতে, কিন্তু সর্দার তার পড়াশোনা বন্ধ করে দেয় এবং কঠিনতম শাস্তি দেয়। তাই সেও একদিন তাদের মতোই নাম করা ডাকাত হয়ে ওঠে। এরই মধ্যে একদিন সর্দার তাকে নির্দেশ দেয় একজন পুলিশ অফিসারের হবু বউকে কিডন্যাপ করে আনার জন্য। সর্দারের নির্দেশ পালন করতে ছেলেটি মেয়েটিকে কিডন্যাপ করে আনে। তখন সর্দার তাকে নির্দেশ দেয় এই মেয়েটিকে বিয়ে করে প্রেগনেন্ট বানিয়ে আবারও সেই পুলিশ অফিসারের কাছে ফেরত পাঠাতে। তা না হলে মেয়েটিকে তুলে দেয়া হবে গ্রামের সকল পুরুষের হাতে। ছেলেটি পড়ে যায় মহাবিপদে। এরকম কঠিন সিচুয়েশনে সে কিভাবে এই নৃশংস ডাকাত দলের কাছ থেকে মেয়েটিকে প্রোটেক্ট করবে, এমনই একটি অসাধারণ থাই ড্রামার গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাই আসুন দেরি না করে শুরু করা যাক। ফা একজন ডাকাত সর্দারের ছেলে। ডাকাতের ছেলে হলেও ধর্মকর্ম আর পড়াশোনার প্রতি তার প্রচুর আগ্রহ, কিন্তু পড়াশোনা করাটা ফায়ের বাবার পছন্দ না। ফায়ের পড়াশোনার জন্য একজন পণ্ডিত তাকে সাহায্য করত। এই ব্যাপারটা ফায়ের বাবা ডাকাত সর্দার সুয়ের ফান জেনে যায়। তাই সে দলবল নিয়ে এসে পণ্ডিত আর ফাকে হাতে নাতে ধরে ফেলে। তারপর পণ্ডিতকে তখনই মেরে ফেলে। পণ্ডিত মরে যাওয়ার আগে অনুরোধ করে বলে সর্দার যেন ফাকে ছেড়ে দেয়, কারণ পণ্ডিত ভবিষ্যৎবাণী করে দেখেছে ফা বড় হলে খুবই শক্তিশালী হবে। তার মতো সৈনিক পুরো ডাকাত দলের আর কেউ হতে পারবে না। এটা শুনেও সর্দারের ফায়ের প্রতি দয়া হয় না। সে ফাকে উল্টো করে গাছে ঝুলিয়ে রাখে আর বলে ফা যদি সারা রাত এভাবে ঝুলে থেকে সারভাইভ করতে পারে তাহলে সে ফাকে আর প্রাণে মারবে না। তারপর ফাকে এভাবেই রেখে সে চলে যায়। সকালে সবাই ফায়ের মৃতদেহকে নিয়ে যেতে আসে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফা তখনও বেঁচে আছে। এটা দেখে সর্দার তাকে হত্যা না করে ছেড়ে দেয়। এরপর কেটে যায় 20 বছর। ফা এখন পরিপূর্ণ যুবক। সেও এখন ডাকাত দলের অন্যতম সদস্য, কিন্তু সে অন্যদের মতো নৃশংস না। সে অনেকটা গরিবের বন্ধু রবিনহুডের মতো, যে ধনীদের টাকা লুটপাট করে গরিবদের বিলিয়ে দিত। অন্যদিকে ফায়ের ভাই পাজং তার বাবার মতোই বজ্জাত। সে মানুষকে অনেক অত্যাচার করত আর নির্বিশেষে লুটপাট চালাতো। ফা এবং পাজং একটা বাজারে ডাকাতি করতে যায়। এ সময় পাজং একটা বৌদ্ধ মন্দিরে ঢুকে পড়ে আর দানবাক্সটা লুটে নেবার চেষ্টা করে, কিন্তু মন্দিরের পুরোহিত দানবাক্সটা মন্ত্র শক্তি দিয়ে আটকে রেখেছিল। তাই কেউই বাক্সটা তুলতে পারছিল না। এই জন্য পাজং পুরোহিতকে মেরে ফেলার জন্য গান বের করে। তখন ফা সেখানে চলে আসে আর সে নিজের শক্তি দিয়ে গান ফায়ারিং বন্ধ করে দেয়। আসলে ফায়ের মধ্যেও সাধু পুরুষদের মতো কিছু সুপার ন্যাচারাল পাওয়ার ছিল। ফা পুরোহিতকে হাত জোর করে অনুরোধ করে এই দানবাক্সটা তাদের দিয়ে দেওয়ার জন্য। ফা এই দানবাক্সের টাকাগুলো গরিবদের মাঝে দান করে দেবে। এটা শুনে পুরোহিত তার মন্ত্র উঠিয়ে নেয় আর ডাকাতরা দানবাক্স চুরি করে নিয়ে যায়। এদিকে আমাদের গল্পের নায়িকা নামপুং পড়ে গেছে মহা মুসিবতে। তার বাবা মা তাকে বিয়ের জন্য জোরাজুরি শুরু করেছে। ওনারা নামপুংয়ের সাথে একজন পুলিশ অফিসারের বিয়ে ঠিক করেছেন, কিন্তু নামপুং এখন বিয়ে করতে চায় না। সে আরও পড়াশোনা করতে চায়, দেশে বিদেশে ঘুরে বেড়াতে চায়। তাছাড়া তার বয়স মাত্র 17 বছর। এখন সে বিয়ে করবেই বা কেন? কিন্তু তবুও বাবা মা নামপুংয়ের কোনো কথাই শোনে না, বরং স্ট্রেইট জানিয়ে দেয় নামপুংকে ওনাদের পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে হবে। ফলে বাধ্য হয়ে বিয়ে থেকে বাঁচতে নামপুং সেদিন রাতেই বাড়ি থেকে পালিয়ে যায়। নামপুং একটা বাসে বসেছিল। সেই একই বাসে শহরের কোনো একটা কাজে যাওয়ার জন্য ফা ওঠে। ফা গিয়ে নামপুংয়ের পাশের সিটে বসে, আর তখনই সে প্রথমবারের মতো নামপুংকে দেখে। এই মিষ্টি মেয়েটাকে দেখে ফা পুরো দুনিয়া ভুলে যায়। নামপুং সারা রাত জেগে থেকে ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে বারবার ফায়ের গায়ের উপরে ঢলে পড়ছিল। যখন নামপুংয়ের ঘুম ভাঙে তখন ফাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে বাস থেকে নেমে এক ঝোপের ভেতরে পালিয়ে যায়। ফাও বাস থেকে নামে, কিন্তু সে আর নামপুংকে দেখতে পায় না। কিছুক্ষণ পর নামপুং আবারও বাসে ফিরে আসে, তবে সে এবার নিজের বেশ পাল্টে ছেলেদের মতো ড্রেস আপ এবং গেট আপ নিয়ে ফিরে আসে, যাতে কেউ তাকে চিনতে না পারে। এমনকি তাকে এই গেট আপে দেখে ফাও তাকে চিনতে পারেনি। এরপর বাস আবারও চলতে শুরু করলো। কিছুক্ষণ পরে হঠাৎ একদল ডাকাত বাসটাকে অ্যাটাক করে। ডাকাতগুলো নামপুংয়ের সাথে অভদ্রতা করছিল, তাই ফা ডাকাতদের সাথে ফাইট করে এবং সবগুলোকে মেরে তক্তা বানিয়ে দেয়। অন্যদিকে নামপুং ভয়ে পালাতে গিয়ে একটা ছোট খাদে পড়ে যায় এবং কপালে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। তখন ফা তাকে একটা সেফ প্লেসে আনে। সকালে যখন নামপুংয়ের ঘুম ভাঙে তখন সে ফাকে দেখে বিব্রত হয়ে যায়।
কারণ তার ছেলে সেজে থাকার গেটআপ খুলে গিয়েছে আর ফা তাকে চিনে ফেলেছে। নামপুং একটু সুস্থ হয়ে উঠলে সে শহরের পথে চলে যায় আর ফা গ্রামে ফিরে আসে। নামপুং সোজা থানায় চলে যায়, যেখানে সেই পুলিশ অফিসার ডিউটিতে আছে, যার সাথে তার বাবা মা বিয়ে ঠিক করে রেখেছে। এই পুলিশ অফিসারের নাম লেফটেন্যান্ট থিপ। নামপুং থিপকে গিয়ে জানায় সে তাকে বিয়ে করতে পারবে না, কারণ সে এখনই বিয়ে করতে চায় না। থিপ একটু আপসেট হলেও নামপুংয়ের কথা মেনে নেয়, কারণ সে নামপুংকে খুবই ভালোবাসে। এমনকি নামপুংয়ের ফটো সে নিজের ডেস্কে সবসময় রাখে, যাতে নামপুংয়ের চেহারাটা সবসময় তার চোখের সামনে থাকে। থিপ জানতে পারে নামপুং বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাই থিপ তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানেই থাকতে দেয়। এদিকে ফা গ্রামে ফিরে শোনে ডাকাত সর্দার সুয়ের ফান মিটিং ডেকেছে। মিটিংয়ে লেফটেন্যান্ট থিপের ব্যাপারে কথাবার্তা হচ্ছিল। থিপ ডাকাতদের একদম জ্বালিয়ে মারছে। থিপের কারণে ডাকাতরা ঠিকমতো ডাকাতি করতে পারছিল না, তাই সর্দার থিপের ওপর প্রতিশোধ নিতে ফা এবং পাজংকে নির্দেশ দেয় থিপের বাড়ি থেকে দুজনের মধ্যে যে থিপের সবচেয়ে দামি জিনিসটা তুলে আনতে পারবে তাকে এই ডাকাত দলের নতুন সর্দার ঘোষণা করা হবে। ঘোষণা শুনে ফা আর পাজং দুজনেই স্ট্র্যাটেজি গোছানো শুরু করে। প্রথম চালটা দেয় ফা। সে কৌশলে থিপের কাছে ইনফরমেশন পাঠায় পাশের গ্রামে ডাকাতি হচ্ছে। ইনফরমেশনটা পাওয়া মাত্রই থিপ বেরিয়ে যায়, আর এই সুযোগে ফাঁকা বাড়িতে ফা তার সঙ্গীদের নিয়ে ঢুকে পড়ে। ফা এবং তার সঙ্গীরা থিপের বাড়ির দামি জিনিসপত্রগুলো চুরি করে নেয়। তারপর ফায়ের সাথে হঠাৎ নামপুংয়ের দেখা হয়ে যায়। দুজনে মুখোমুখি হতেই অবাক হয়ে যায়। নামপুং ফাকে দেখেই বুঝে যায় সে ডাকাতি করতে এসেছে, কারণ এখানে আসার পরেই থিপের কাছে এই ডাকাত দল এবং ফায়ের ব্যাপারে সে শুনেছে। আর নামপুংকে দেখে ফা বুঝে যায় নামপুংই থিপের হবু বউ, তাই সে নামপুংকেও কিডন্যাপ করে নিয়ে যায়। দর্শক, আপনাদের হয়তো মনে আছে ফা খুব খারাপ লোক, কিন্তু আসলে সে তার ভাই পাজংয়ের হাত থেকে নামপুংকে বাঁচাতেই তাকে কিডন্যাপ করে নেয়, না হলে পাজং এসে নামপুংকে পেলেই তাকে ছিঁড়ে খাবে। যাই হোক, ফায়ের ডাকাতি শেষ হতেই সেখানে পাজং চলে আসে। তার আগেই ফা এসে সব লুটে নিয়েছে, এটা দেখেই সে রেগে যায় আর ফায়ের দলকে তাড়া করতে শুরু করে। এক পর্যায়ে সে ফায়ের লোকদের ধরে ফেলে এবং থিপের বাড়ি থেকে লুট করা মালগুলো কেড়ে নেয়, কিন্তু ফা ততক্ষণে নামপুংকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। পরের দিন উপস্থিত গ্রাম এবং সর্দারের সামনে ফা এবং পাজং থিপের বাড়ি থেকে চুরি করে আনা জিনিসপত্র নিয়ে আসে। সর্দার পাজংয়ের কাছে অনেকগুলো মালামাল দেখে খুবই খুশি হয়। সবাই ভাবে পাজংই সবচেয়ে দামি জিনিসগুলো লুট করে নিয়ে এসেছে, কিন্তু তখনই ফা নামপুংকে দেখিয়ে বলে ওঠে থিপের বাড়ি থেকে সবচেয়ে দামি জিনিসটা আমি নিয়ে এসেছি, আর এই মেয়েটি হলো সেই দামি জিনিসটা, কারণ এই মেয়েটি হলো থিপের হবু বউ। তাই থিপের কাছে এই মেয়েটির চেয়ে দামি জিনিস আর অন্য কিছুই হতে পারে না। এটা শুনে সর্দার খুবই খুশি হয় এবং ফাকেই নতুন সর্দার হিসেবে ঘোষণা দেয়। সেই সাথে ফাকে নির্দেশ দেয় সে যেন নামপুংকে বিয়ে করে আর তাকে প্রেগনেন্ট করে থিপের কাছে পাঠিয়ে দেয়, আর এটাই হবে সর্দারের সবচেয়ে আনন্দের প্রতিশোধ। ফা সর্দারের কথা মেনে নেয়, কিন্তু নামপুং তাদের সিদ্ধান্ত শুনে একদম হতভম্ব হয়ে যায়। সে যথাসম্ভব বাধা দেবার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। ফা নামপুংকে জোর করে তার ঘরে নিয়ে যায়। নামপুং ফাকে আঘাত করতে থাকলো আর গালাগাল দিতে শুরু করলো। ফা নামপুংকে সামলানোর চেষ্টা করে আর বলে, ডাকাতদের নিয়ম অনুযায়ী তোমাকে যদি আমি বিয়ে না করি তাহলে অন্য কেউ তোমার অধিকার দাবি করবে। এখন তুমি ঠিক করো, তুমি আমার বউ হতে চাও নাকি পুরো গ্রামের সবার বউ হতে চাও। এটা শুনে নামপুং আরো ঘাবড়ে যায়। সে আবারও ফাকে উল্টাপাল্টা বলতে শুরু করে। তখন নামপুংকে সামলাতে ফা তাকে কিস করে দেয় আর বলে, এখন থেকে তুমি যতবার কথা বলবে আমি ততবার তোমাকে কিস করব। এবার নামপুং পুরো থ মেরে যায়। ফা জানে তার এরকম ব্যবহারে নামপুং খুব কষ্ট পাচ্ছে, কিন্তু নামপুংকে বাঁচাতে এছাড়া তার অন্য কোনো উপায় নেই। সে যদি নামপুংকে বিয়ে না করে তাহলে সর্দার পাজংয়ের সাথে নামপুংয়ের বিয়ে দিয়ে দেবে। পাজংয়ের সাথে বিয়ে করা আর আত্মহত্যা করা একই ব্যাপার। যাই হোক, এদিকে থিপ বাড়ি ফিরে নামপুংয়ের কিডন্যাপের ব্যাপারে জানতে পেরে অস্থির হয়ে ওঠে, কিন্তু তার সহকর্মী লেফটেন্যান্ট সোমত তাকে ঠান্ডা মাথায় কেসটা সামলাতে বলে। তারা সিদ্ধান্ত নেয় আপাতত নামপুংয়ের কিডন্যাপের ব্যাপারটা তারা গোপন রাখবে। তাই থিপ নামপুংয়ের বাড়িতে যায় আর তার বাবা মাকে জানায় নামপুং কয়েকদিনের জন্য থিপের বোনের সাথে ঘুরতে গিয়েছে, তাই ওনারা যেন চিন্তা না করেন। অন্যদিকে ফা অলরেডি নামপুংয়ের সাথে সংসার শুরু করে দিয়েছে। ফা তাকে রান্নার জিনিসপত্র দেখিয়ে রান্না করার জন্য বলে। রান্না করতে গিয়ে নামপুংয়ের হজবরল অবস্থা হয়ে যায়। সে রাজ পরিবারের মেয়ে, এসব রান্নাবান্না তার দ্বারা হয় নাকি?
তবুও যথাসম্ভব কিছু একটা সে রান্না করে ফেলে, কিন্তু সেই খাবার মুখে তোলার যোগ্য না। তাই ফা বাইরে থেকে খাবার এনে নামপুংকে খেতে দেয়। রাতে তারা এক ঘরে ঘুমালেও একজন খাটে আর একজন নিচে শুয়ে ঘুমায়। ঘুমানোর আগে ফা নামপুংকে একটা তাবিজ দেয় আর বলে সে যেন সবসময় এই তাবিজটা সাথে রাখে। এই তাবিজ তাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। পরের দিন ফা তার মায়ের কাছেও নামপুংকে নিয়ে যায়। ফায়ের মা একজন তান্ত্রিক ছিল, তাই সে দুজনের ভাগ্যরেখা চেক করে আটকে ওঠে আর ফাকে নির্দেশ দেয় সে যেন এই মেয়েকে বিয়ে না করে। এই মেয়ে তার জন্য শুধু ক্ষতি আর বিপদই ডেকে আনবে। তবুও ফা নামপুংকেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। নামপুংকে বাড়িতে রেখে ফা লেফটেন্যান্ট সোমতের সাথে দেখা করে। সোমত ফায়ের সাথে ছদ্মবেশে দেখা করতে এসেছিল। আসলে তারা দুজনে জেনে শুনেই নামপুংকে বাঁচানোর জন্য একজোট হয়ে কিডন্যাপের প্ল্যানটা বানিয়েছিল, কারণ তারা জানতো থিপের ওপর প্রতিশোধ নিতে ডাকাত দল নামপুংয়ের ক্ষতি করবে। ফা লেফটেন্যান্ট সোমতকে প্রতিশ্রুতি দেয় সে নামপুংয়ের কোনো ক্ষতি হতে দেবে না। তারপর তারা নিজেদের পথে চলে যায়। রাতে ফা যখন ঘুমাচ্ছিল, নামপুং তখন চুপি চুপি পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু সে পাজংয়ের কাছে ধরা পড়ে যায়। পাজং তাকে জোর করে তুলে তার ডেরাতে নিয়ে যায় আর জোর জবরদস্তি করার চেষ্টা করে। তখনই ফা সেখানে চলে আসে। দুজনের মধ্যে বেশ ভালো ফাইট হয়ে যায়। সকালে যখন সর্দার তাদের মারামারির ব্যাপারে জানতে পারে, তখন সে দুজনকেই শাস্তি দেয়, কারণ তাদের রুলস অনুযায়ী এখানে নিজেদের মধ্যে মারামারি করা নিষিদ্ধ। সেই রুলস ভঙ্গ করায় সর্দার দুজনকেই চাবুক মারার নির্দেশ দেয়। দুজনের শাস্তি শেষ করে সর্দার নামপুংকেও চাবুক মারার নির্দেশ দেয়, কারণ তাকে কেন্দ্র করেই তো ঘটনার সূত্রপাত। কিন্তু ফা তখন মাঝখানে এসে যায় আর নামপুংকে বাঁচাতে তার ভাগের শাস্তিও নিজে ভোগ করে। এতে ফা খুবই অসুস্থ হয়ে পড়ে। তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয়। সারা রাত ধরে নামপুং ফায়ের পাশে বসে তার সেবা যত্ন করে। সকালে সর্দার পাজংয়ের মাকে নিয়ে পাজংয়ের কাছে যায়। পাজংয়ের মা একটা জাদুকরি ঔষধ পাজংয়ের পিঠে লাগিয়ে দিতেই মুহূর্তেই তার পিঠের সমস্ত ক্ষত সেরে যায়। তারপর পাজংয়ের মা ফাকেও ঔষধ লাগানোর কথা বলে, কিন্তু সর্দার তাকে নিষেধ করে দেয়। আসলে ফা সর্দারের নিজের সন্তান না। সর্দার ছোটবেলায় ফাকে তুলে এনেছিল ফায়ের বাবার উপর প্রতিশোধ নেবার জন্য, তাই ফায়ের প্রতি সে সবসময়ই একটু উদাসীন। যাই হোক, এদিকে থানায় একজন রিটায়ার্ড পুলিশ অফিসার ডাকাত দলকে ধরার জন্য কনসালটেন্ট হিসেবে আসেন। এই অফিসারটির নাম ডানু। ডানুর যখন এখানে পোস্টিং ছিল, তখন সে একবার ডাকাত সর্দার সুয়ের ফানকে প্রায় ধরেই ফেলেছিল। সে সর্দারের পায়ে গুলি চালায়, তবুও সে মন্ত্র দিয়ে একটা জাদুর দরজা খুলে পালিয়ে যায়। আসলে এই ডাকাত দলের কাছে কিছু জাদুকরী ক্ষমতা আছে, আর এজন্যই তাদেরকে এত বছরের চেষ্টাতেও প্রতিহত করা যায়নি। তাই তারা সবাই মিলে আবারও ডাকাত দলটাকে ধরার পরিকল্পনা করে। পরের দিন ফা মোটামুটি সুস্থ হয়ে যায়, তাই তার আর নামপুংয়ের আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হয়। পুরো গ্রামের সামনেই তাদের বিয়ে সম্পন্ন হয়। তারপর রাতে বিয়ের আনন্দে সবাই ড্রিঙ্ক করে। নামপুংও সেদিন রাতে ড্রিঙ্ক করে এবং পুরোপুরি মাতাল হয়ে যায়। সে এতটাই মাতাল হয়ে যায় যে ঘরে ফেরার সময়ে ভুলে নদীতে নেমে পড়ে, যদিও ঠিক সময়ে ফা তাকে বাঁচিয়ে নেয়। তারপর ঘরে নিয়ে গিয়ে নামপুংয়ের জামা কাপড় বদলে দেয়। সকালে নামপুং ঘুম থেকে উঠেই ফায়ের ওপর চিল্লাতে শুরু করে। নামপুংয়ের ধারণা তার মাতাল হওয়ার সুযোগ নিয়ে ফা তার সাথে উল্টাপাল্টা কিছু করেছে। ফা নামপুংয়ের অভিযোগের বিরোধিতা করে না, বরং এটা প্রমাণ করার চেষ্টা করে যে সে সত্যি নামপুংয়ের সাথে মিলিত হয়েছিল, কিন্তু আদৌতে তাদের মধ্যে এসব কিছুই হয়নি। ফা জাস্ট সর্দারের নির্দেশ পালন করছে, এটা দেখানোর জন্যই সে এই নাটকটা করেছে। এদিকে ডানু থিপকে নিয়ে নামপুংকে উদ্ধার করার একটা প্ল্যান বানায়। তারা জানে সর্দার নামপুংকে থিপের হবু বউ হিসেবে কিডন্যাপ করিয়েছে, তাই তারা সর্দারকে বোঝানোর চেষ্টা করবে নামপুং তার হবু বউ না, বরং সে বাড়ির কাজের লোক। অন্যদিকে তারা থিপের হবু বউ হিসেবে অন্য কাউকে উপস্থাপন করবে, যাতে সর্দার কনফিউজড হয়ে নামপুংকে ছেড়ে দেয়। এই কাজের জন্য তারা নামপুংয়ের বাড়ির কাজের লোক নামকায়ের সাহায্য নেয়। নামকায়ও তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। পরের দিন থিপ সবার সামনে নামকাংকে নিজের হবু বউ হিসেবে পরিচয় করিয়ে দেয়। এটা জানতে পেরে পাজং দ্রুত সর্দারকে জানায়। সর্দার তখন নামপুংয়ের কাছে এসে তাকে মারধর শুরু করে আর বলে এই মেয়েটা থিপের হবু বউ না, থিপের হবু বউ বাইরে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এটা শুনে ফা প্রতিবাদ করে বলে নামপুংয়ের সাথেই থিপের বিয়ে ঠিক হয়েছিল, বাইরে হয়তো থিপ প্ল্যান করে এসব ড্রামা করছে, যাতে আমরা তাদের পেতে রাখা ফাঁদে পা দেই আর ওদের কাছে ধরা পড়ে যাই। ফায়ের কথা সর্দারের কাছে লজিক্যাল লাগে, তাই সে নামপুংকে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু পরের দিন সর্দার পাজং আর ফাকে পাঠিয়ে দেয় এটা খোঁজ নিতে যে নামকাং থিপের আসল হবু বউ কিনা।
যাওয়ার সময় পাজং জোর করে নামপুংকেও সেখান থেকে ধরে নিয়ে যায়। থিপের বাড়িতে একটা পার্টি চলছিল। পাজং সেখানে হাঙ্গামা করে সবার মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারপর একজনকে পাঠিয়ে দেয় নামকাংকে ধরে আনার জন্য, কিন্তু সে থিপের কাছে ধরা পড়ে যায়। তখন পরিস্থিতি সামাল দিতে ফা বেরিয়ে আসে আর সবাইকে পালিয়ে যেতে সাহায্য করে। তখন তার ভিড়ের মধ্যে একজন মহিলার সাথে ধাক্কা লাগে। মহিলাটি ফাকে দেখেই কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এই মহিলাটি হলো ইন্সপেক্টর ডানুর স্ত্রী। ওনার একটা সন্তান অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল, তাই উনি সবার মাঝেই নিজের ছেলেকে খুঁজে পান। যাই হোক, হাঙ্গামার মাঝে হঠাৎ পাজং নামকাংকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। ফাও নামপুংকে নিয়ে চলে আসে। এই ঘটনায় থিপ খুবই হতাশ হয়ে পড়ে, কারণ তার সামনে থেকেই ডাকাত দল নামকাংকে তুলে নিয়ে গেল, অথচ সে কিছুই করতে পারল না। এই ঘটনায় লেফটেন্যান্ট সোমো আপসেট হয়, তাই সে ফায়ের সাথে দেখা করতে যায়। ফা সোমোতকে বকাবকি শুরু করে, আপনারা কি খেয়ে পুলিশের চাকরিতে ঢুকেছেন? বুদ্ধি জ্ঞান কি কিছুই নেই? আপনারা বোকার মতো একটা প্ল্যান বানাবেন আর ডাকাত দল গিয়ে ধরা দেবে? ডাকাতরা কি এতই বোকা? এরপর থেকে আমাকে না জানিয়ে কোনো প্ল্যান বানাবেন না। আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি সাহায্য করার, সেই প্রতিশ্রুতি আমি অবশ্যই পালন করব। আর আপনিও আমাকে দেয়া প্রতিশ্রুতি পালন করবেন। আমার বাবা মাকে আপনি খুঁজে দেবেন। আসলে ফা আর সোমতের মধ্যে চুক্তি হয়েছিল, ফা ডাকাত দলকে ধরিয়ে দিবে এবং নামপুংকে সেফটি দিয়ে সাহায্য করবে। তার বিনিময়ে সোমত তাকে তার বাবা মার খোঁজ এনে দেবে। যাই হোক, এদিকে নামপুং আর নামকাং দুজনেরই জ্ঞান ফিরে আসে। তারা দুজন দুজনের সিচুয়েশনের ব্যাপারে কথাবার্তা শুরু করে। নামপুং নামকাংকে বাড়ি পাঠানোর প্রতিশ্রুতি দেয় আর বলে সে যেন বাড়ি ফিরে আপাতত তার ব্যাপারে কাউকে কিছু না বলে। ফা নামকাংকে জঙ্গলের বাইরে নিয়ে যায় তাকে ছেড়ে দেবার জন্য, কিন্তু সেখানে তার থিপের সাথে দেখা হয়ে যায়। থিপ ফায়ের সাথে ফাইট শুরু করে। ফা থিপকে হুমকি ধামকি দিয়ে এখান থেকে তাড়িয়ে দেবার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই পিছু হটছিল না। তাই মারামারির এক পর্যায়ে পাজং এসে হঠাৎ থিপের ওপরে গুলি চালিয়ে দেয় আর থিপ নদীর মাঝে পড়ে যায়। এতে সবাই ধরে নেয় থিপ মারা গিয়েছে। থিপের মরার কথা শুনে নামপুং একেবারে পাগলের মতো আচরণ শুরু করে। সে ভাবে হয়তো ফাই তাকে মেরেছে, তাই সে ফাকে বারবার মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ফা তাকে সামলে নিয়ে বলে, তুমি একা একটা মেয়ে এতগুলো ডাকাতদের সাথে কি মোকাবিলা করতে পারবে? তোমার যদি প্রতিশোধ নেবার ইচ্ছে থাকে তাহলে আগে নিজে সেই শক্তিটা অর্জন করো, যাতে তুমি সবার সাথে লড়াই করতে পারো। এদিকে সর্দার থিপের মৃত্যুর কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায়। পাজং থিপকে হত্যা করলেও সে ছড়িয়ে দেয় ফাই থিপকে হত্যা করেছে, যাতে পুরো পুলিশ বাহিনীর আক্রোশ ফায়ের ওপর এসে পড়ে। থিপের মৃত্যুতে সর্দারের খুশি সুযোগ নিয়ে পাজং গিয়ে তাকে বলে ফাকে সরিয়ে যেন তাকে সর্দার করা হয়, কারণ সে আরো বেশি শক্তিশালী। কিন্তু সর্দার তাকে তাচ্ছিল্য করে বলে, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমিই সর্দার। এখানে আমি ছাড়া আর কারো হুকুম চলবে না। তাছাড়া তোর ক্ষমতা আমার জানা আছে। তোর মতো ছাগলকে দিয়ে হাল চাষ করা কখনোই সম্ভব না। বাবার তাচ্ছিল্য শুনে পাজং খুবই মর্মাহত হয় আর সেই রাগ তার কর্মীদের ওপর ঝাড়তে শুরু করে। পাজংয়ের এরকম অবস্থা দেখে তার কর্মীরা জঙ্গলের ভেতরে যায় আর সেখানে একটা মেয়েকে বলি দিয়ে রাক্ষসকে আহ্বান করে, যাতে রাক্ষস এসে পাজংয়ের শক্তি বাড়িয়ে দেয় আর তাকে সর্দার বানিয়ে দেয়। মেয়েটাকে রেখেই লোকগুলো পালিয়ে যায়। আর ঠিক এই সময় ঘুরতে ঘুরতে নামপুং সেখানে চলে আসে। সে মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই রাক্ষসটা বেরিয়ে আসে আর নামপুংয়ের ওপর হামলে পড়ে। তখন নামপুং হাত দিয়ে রাক্ষসটাকে স্পর্শ করতেই রাক্ষসটা কোনো একটা ভালো শক্তির কারণে ছিটকে দূরে চলে যায়। কিন্তু এরপরও নামপুং মেয়েটাকে বাঁচাতে পারে না। রাক্ষসটা মেয়েটাকে মেরে ফেলে আর ঠিক তখনই পাজংয়ের মা এসে পড়ে আর নামপুংকে বাঁচিয়ে সাইডে নিয়ে যায়। তারপর নামপুংকে সাবধান করে দিয়ে বলে, এই জঙ্গলটা খুবই ভয়ানক। এখানে রাক্ষস ভূত প্রেত থাকে, তাছাড়া এখানে কালো জাদুরও চর্চা হয়। আর ডাকাত দলের কাছে যে জাদুকরী শক্তি রয়েছে সেই শক্তি তারা এখান থেকেই পায়। তাই নামপুং যেন আর কখনোই এই জঙ্গলে না আসে। তারপর পাজংয়ের মা নামপুংকে জিজ্ঞাসা করে, রাক্ষস তো তাকেও অ্যাটাক করেছিল, তবুও সে রাক্ষসের হাত থেকে কিভাবে বাঁচল? নামপুং কিছুক্ষণ ভাবার পর মনে পড়ে ফাতো তাকে একটা তাবিজ দিয়েছিল আর সেটা সবসময় কাছে রাখার নির্দেশ দিয়েছিল। এই তাবিজের জন্যই হয়তো সে আজকে রাক্ষসের হাত থেকে বেঁচে গিয়েছে। পাজংয়ের মা নামপুংয়ের কাছ থেকে তাবিজটা নিয়ে সেখানে ভেঙে ফেলে আর বলে, এই তাবিজের ব্যাপারে যদি সর্দার জেনে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, সেই সাথে ফাকেও কঠিন শাস্তি পাওয়া লাগবে। তাই তিনি নামপুংয়ের জন্য আরেকটা তাবিজ দেন আর বলেন, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে রাক্ষসের হাত থেকে বাঁচলে, তাহলে এই তাবিজটা দেখাবে। এরপর তারা গ্রামে ফিরে আসে। বাড়ি ফিরে নামপুং ফায়ের জামা কাপড় ধোয়ার জন্য নদীতে নিয়ে যায়।
কিন্তু সে জানতো না কিভাবে জামা কাপড় কাচতে হয়। সে গ্রামের অন্য মেয়েদের কাছে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য না করে চলে যায়। তাই একা একাই সে কাচতে গিয়ে ফায়ের একটা ড্রেস ছিঁড়ে ফেলে। সেটা দেখে ফা বলে, হায় রে নবাবের বেটি, অনেক হয়েছে, থাক, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাপড় কাচতে হয়। এরপর নামপুংকে উঠিয়ে দিয়ে ফা কাপড় কাচতে বসে। তখনই নামপুং খেয়াল করে তার হাত পা চুলকাচ্ছে। ফা উঠে গিয়ে দেখে নামপুংয়ের কোনো কিছুতে অ্যালার্জি হয়েছে। তাই ফা নামপুংকে ঘরে নিয়ে গিয়ে অ্যালার্জির ওষুধ লাগিয়ে দেয়। ফায়ের কেয়ার দেখে নামপুং মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। পরের দিন ফা ইনফরমেশন পায় জঙ্গলের ভেতর দিয়ে ইল্লিগাল মাল নিয়ে যাওয়া হবে। তাই সে তার দলবল নিয়ে একটা ট্রাক আটকায়। মাল ডেলিভারির দায়িত্বে যে ছিল তার নাম টাইগার। টাইগার ফায়ের সাথে মারামারি শুরু করে। ফায়ের মতো টাইগারের কাছেও জাদুকরী শক্তি রয়েছে। তাদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং এক পর্যায়ে ফা তাকে হারিয়ে দেয়। তারপর তারা মালের বাক্সগুলো চেক করে দেখে এগুলোতে ড্রাগ পাচার করা হচ্ছিল। এটা শোনার পরে সর্দার সবাইকে নিয়ে সেই মাফিয়া গ্যাংয়ের লিডার কামনামের সাথে দেখা করতে যায়। তারা একসাথে অনেকবার ডাকাতি করেছে, কিন্তু আজ সর্দার তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, কারণ সর্দারের অগোচরে তারা ড্রাগের ব্যবসা করছিল। সর্দার অনেক খারাপ কাজ করে ঠিকই, কিন্তু সে ড্রাগ কেনা বেচা একদমই পছন্দ করে না। সর্দার পাজংকে লুট করে আনা সমস্ত ড্রাগ আগুনে পুড়িয়ে দেবার নির্দেশ দেয়, কিন্তু পাজং আসল ড্রাগগুলো লুকিয়ে রাখে এবং নকল ড্রাগ পুড়িয়ে দেয়। সে এখন এই ড্রাগগুলো দিয়ে সেই গ্যাংয়ের সাথে বিজনেস করবে। এদিকে অনেকদিন পর থিপের জ্ঞান ফেরে। সেদিন পাজংয়ের কাছে গুলি খেয়ে সে মরেনি। তাকে একজন সন্ন্যাসী উদ্ধার করে সেবা যত্ন করে বাঁচিয়ে তুলেছে। থিপ সন্ন্যাসীকে কৃতজ্ঞতা জানিয়ে আবারও থানায় ফিরে আসে। থিপকে বেঁচে থাকতে দেখে সবাই খুশি হয়। থিপ ফিরে এসেই ডিউটিতে জয়েন করে আর পুরো ডাকাত দলকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। এর মধ্যে একদিন পাজং একটা গ্রামে ডাকাতি করতে যায়। সেখানে একটা বাড়িতে ডাকাতি করার পরে সেই বাড়ির লোকজনকে মেরে ফেলে। এরপর সে বাজারে ঢোকে আর সেখানেই সে থিপের মুখোমুখি হয়ে যায়। থিপ তার ফোর্স নিয়ে পাজংকে ধাওয়া করে, তারপর পাজংয়ের হাতে গুলি চালিয়ে দেয়। তখনই পাজং তার জাদুর শক্তি দিয়ে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপরে লেফটেন্যান্ট সোমতের কাছে ফা ইনফরমেশন পায় তার ডাকাত দল পাশের একটা গ্রামে মার্ডার করেছে। তাই ফা সেখান দেখার জন্য যায়। মার্ডার স্পটে গিয়ে তার সাথেও থিপের দেখা হয়ে যায়। থিপের সাথে ফায়ের আবারও মারামারি শুরু হয়। ফা তার জাদুর শক্তি দিয়ে থিপকে পরাস্ত করে সেখান থেকে চলে যায়। এদিকে নামপুং জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল আর জঙ্গল থেকে বের হবার একটা ম্যাপ তৈরি করছিল। তখনই পাজংয়ের লোকজন তাকে আহত পাজংয়ের কাছে ধরে নিয়ে যায়। পাজং নামপুংকে নির্দেশ দেয় বাড়ি থেকে ঔষধ নিয়ে আসার জন্য। নামপুং পাজংয়ের নির্দেশ অমান্য করলে পাজং জানিয়ে দেয় থিপ এখনো বেঁচে আছে আর এই গুলিটা থিপই তাকে চালিয়েছে। থিপ বেঁচে আছে শুনে সেই খুশিতে নামপুং বাড়িতে গিয়ে ঔষধ এনে পাজংকে দেয়। ঔষধ লাগিয়ে পাজং সুস্থ হয়ে যায়, কিন্তু তখনই আবার তার মাথায় শয়তানি বুদ্ধি চাপে। সে নামপুংয়ের সাথে অসভ্যতা শুরু করে। এ সময় ফা সেখানে চলে আসে আর পাজংয়ের সাথে মারামারি শুরু করে দেয়। ছেলেদের মারামারি করতে দেখে পাজংয়ের মা চলে আসে আর তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পাজং তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ফা আরও রেগে যায় আর পাজংকে মারতে শুরু করে। তখন সেখানে সর্দারও চলে আসে। সর্দার রেগে গিয়ে তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার জন্য গ্রামের ভেতরে নিয়ে যায়। তারপর দুজনকে অনেকগুলো মানুষের সাথে ফাইট করতে লাগিয়ে দেয় আর বলে, তোদের না খুব মারামারি করার শখ, এখন এদের সাথে মারামারি কর, আর পারলে নিজেদের বাঁচা। দুজনে লোকগুলোর সাথে মারামারি শুরু করে। শেষে ফা সবাইকে মেরে হারিয়ে দেয়, সেই সাথে নিজের এবং পাজংয়েরও প্রাণ বাঁচায়। এদিকে ফায়ের ছোটবেলার সেই পণ্ডিতের মেয়ে ফিকুন নামপুংকে জানিয়ে দেয় সর্দার ফায়ের আপন বাবা না। ফা খুব সম্ভ্রান্ত একটা ফ্যামিলির ছেলে। সর্দার ফাকে ছোটবেলায় তুলে এনেছিল। এটা শুনে নামপুং ভাবতে থাকে কোনোভাবে ফাকে যদি এখান থেকে সরিয়ে নেওয়া যায় তাহলে তারা দুজনে খুব ভালো জীবন অতিবাহিত করতে পারবে। কিছুক্ষণ পরেই ফাইট শেষ করে ফা ফিরে আসে। ফাকে সুস্থ অবস্থায় দেখে সে খুব খুশি হয়। রাতে তারা একসাথে সিনেমা দেখতে যায় আর খুব আনন্দের সাথে টাইম স্পেন্ড করে। কিন্তু পাজং আবার এদিকে রাগে দুঃখে ছটফট করতে থাকে, কারণ ফা তার জীবন বাঁচিয়েছে এই ব্যাপারটা সে মেনে নিতে পারছিল না। তাই ফাকে শিক্ষা দেওয়ার জন্য সে একটা প্ল্যান বানায়। পরের দিন সে তার লোকজনকে দিয়ে নামপুংকে কিডন্যাপ করায় আর সেই কালো জাদুর জঙ্গলে ফেলে আসে। এদিকে ফাও নামপুংয়ের বিপদ আঁচ করতে পেরে জঙ্গলের দিকে ছুটতে শুরু করে। নামপুংয়ের জ্ঞান ফিরতেই সে দেখে রাক্ষসটা তার সামনে দাঁড়িয়ে। রাক্ষসটা তাকে মেরে ফেলার চেষ্টা করছিল। নামপুং পাজংয়ের মায়ের দেয়া সেই তাবিজটা দিয়ে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল, কিন্তু সেটাতে কোনো কাজই হচ্ছিল না। ঠিক এই সময় ফা সেখানে চলে আসে। তার আর রাক্ষসের মাঝে ব্যাপক ফাইট শুরু হয়, কিন্তু রাক্ষস তো ফায়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
তাই ফা ছোটবেলায় তার পণ্ডিতের কাছ থেকে শেখা শক্তির প্রয়োগ করে। শুভ শক্তি রাক্ষসের অশুভ শক্তিকে অবশেষে হারিয়ে দেয়, আর রাক্ষসটা একদম ভ্যানিশ হয়ে যায়। তারপর নামপুংকে অক্ষতভাবে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু এদিকে পাজংয়ের ঘুম একদম ছুটে যায়। তার উপরে রাক্ষসের কালো ছায়া পড়ে। সে ঘুমের মধ্যে স্বপ্নে সেই রাক্ষসটাকে দেখতে শুরু করে। রাক্ষসটা তাকে মারার চেষ্টা করছিল। স্বপ্নে রাক্ষসটা তার বুকে আঁচড়ে দেয়। এটা দেখে ভয়ে পাজংয়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সে দেখে তার বুকে সত্যি রাক্ষসের আঘাতের দাগ পড়ে গেছে। এটা দেখে সে খুবই ঘাবড়ে যায়। এরই মধ্যে সর্দার এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে সবাইকে ডাকে। তারপর ফাকে নির্দেশ দেয় ট্রাক ভর্তি মাল জঙ্গলের বাইরে পাচার করার জন্য। জঙ্গল থেকে একটা গাড়ি বাইরে যাবে এটা জানতে পেরে নামপুং এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান বানায়। পরের দিন ট্রাক লোড হবার পরে নামপুং চুপি চুপি ট্রাকে উঠে পড়ে। ফা ট্রাক নিয়ে জঙ্গলের শেষ সীমানার কাছাকাছি পৌঁছে যেতেই তার হঠাৎ ফিল হয় ট্রাকে নিশ্চয়ই কেউ আছে। তাই সে গান বের করে ট্রাকের পেছনে যেতেই নামপুংকে দেখে অবাক হয়ে যায়। সে নামপুংকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? নামপুং পালানোর ব্যাপারটা গোপন করে বলে, ফা যে কাজে যাচ্ছে সেটা অনেক রিস্কি, তাই সে ফাকে একা ছাড়তে চাইছিল না, এই জন্য সাথে এসেছে। তবুও ফা তার কথা না শুনে তাকে ট্রাক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। ফা তার অ্যাসিস্ট্যান্টকে বলে নামপুংকে গ্রামে পৌঁছে দেবার জন্য, কিন্তু নামপুং জেদ ধরে সে কোথাও যাবে না। তাই বাধ্য হয়ে ফা তাকে অজ্ঞান করে জঙ্গলে একটা গাছের নিচে ফেলে রাখে। কারণ ততক্ষণে সে খবর পেয়ে গিয়েছে জঙ্গলের সীমানার চেকপোস্টে অনেকগুলো পুলিশ পাহারা দিচ্ছে। তাই সে নামপুংকে ফেলে রেখে একাই চেকপোস্টে ট্রাক নিয়ে হাজির হয়। তারপর পুলিশের সাথে তার ফাইট শুরু হয়। ফা তার শক্তি দিয়ে পুলিশকে হারিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তার পায়ে একটা গুলি লাগে। ফা তো পুলিশের হাত থেকে কোনো রকমে পালায়, কিন্তু সে জঙ্গলে আরেকটা গ্যাংয়ের হাতে ধরা পড়ে যায়। সে তাদেরকেও মেরে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে নামপুং জ্ঞান ফিরে দেখে সে একা জঙ্গলে পড়ে আছে। তাই সে উঠে আনমনে হাঁটছিল। তখন সে পিকআপ দেখতে পেয়ে সেটা থামিয়ে লিফট চায়, কারণ পিকআপটা শহরের দিকে যাচ্ছিল। সে পিকআপে ওঠার আগে ড্রাইভারকে তার আঁকানো জঙ্গলের ম্যাপটা দেয় আর বলে এটা যেন সে লেফটেন্যান্ট থিপকে পৌঁছে দেয়। এরপর নামপুং রিল্যাক্সে পিকআপে উঠে বসে, কিন্তু তখনই সে পাশে তাকিয়ে দেখে সেখানে আগে থেকেই ফা বসে আছে। ফা তাকে পিকআপ থেকে জোর করে নামিয়ে নেয়। তারপর জিজ্ঞাসা করে, তুমি কেন পালানোর চেষ্টা করছিলে? তোমাকে না আমি কথা দিয়েছিলাম আমি তোমাকে সহি সালামতে বাড়ি পৌঁছে দেব, আমাকে কি তোমার একটুও বিশ্বাস হয় না? নামপুং আমতা আমতা করে বলে সে পালানোর চেষ্টা করছিল না। তখন ফা বলে, আমি গ্রাম থেকে আসার আগে তোমার বানানো জঙ্গলের ম্যাপটা দেখে ফেলেছি। এটা শুনে নামপুং বেশ ঘাবড়ে যায়। সে ফায়ের কাছে ক্ষমা চায় আর বলে সে বাড়িতে তার বাবা মায়ের কাছে ফিরতে চায়। সে সারা জীবন জঙ্গলের এই গ্রামে বন্দি থাকতে পারবে না। ফা নামপুংয়ের কথাবার্তা শুনে রেগে যায়, তাই তাকে শহরে যাবার রাস্তাতেই ফেলে রেখে বলে, ঠিক আছে যাও, তোমার যে জাহান্নামে যাওয়ার ইচ্ছে যাও, আমি বাধা দেব না। এই বলে ফা সেখান থেকে চলে যায়। এদিকে পিকআপের ড্রাইভার শহরে ঢুকে থিপকে সেই ম্যাপটা দেয় যেটা নামপুং তাকে দিতে বলেছিল। ম্যাপটা দেখেই থিপ বুঝে যায় এটা জঙ্গলে ঢোকা এবং বের হবার রাস্তা। অন্যদিকে নামপুংকে একজন পুলিশ সদস্য জঙ্গলে খুঁজে পেয়ে তাকে শহরে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু নামপুং তাকে আঘাত করে অজ্ঞান করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কারণ ফা এখন বিপদে আছে আর সে ফাকে একা ফেলে রেখে যেতে চায় না। ফাকে তখন সেই গ্যাংটা অ্যাটাক করেছিল যাদের ড্রাগ ফা কয়েকদিন আগে জঙ্গলের রাস্তায় ধরেছিল। তাই তারা ফায়ের ওপর প্রতিশোধ নিতে গুলি চালাতে শুরু করে। ফা কোনো রকম একটা নদীতে লাফিয়ে পড়ে, কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সে নিজেকে প্রোটেক্ট করতে পারছিল না, কিন্তু ঠিক সময় নামপুং পৌঁছে যায় এবং পানির নিচ থেকে ফাকে উদ্ধার করে উপরে নিয়ে আসে। এতে দুজনের মধ্যে রাগারাগি আবারও ঠিক হয়ে যায়। দুজন খুব আনন্দ এবং খুনসুটির সাথে এগোতে শুরু করে। এদিকে পাজং সেই ড্রাগ গ্যাংয়ের লিডার কামনামের সাথে দেখা করে এবং তার সাথে একটা ডিল করে। সে কামনামকে সমস্ত লুট করা ড্রাগ দিয়ে দেবার প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে সে কামনামকে শর্ত দেয় ফাকে হত্যা করার জন্য, কারণ সে বেঁচে থাকলে তাদের কোনো কাজই শান্তিপূর্ণভাবে হবে না। অন্যদিকে থিপও তার ফোর্স নিয়ে জঙ্গলে পৌঁছে যায় এবং এক পর্যায়ে ফাকে ধরে ফেলে। থিপ আর ফা মুখোমুখি হতেই তাদের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু এবার থিপ পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল। এমনকি সে জাদুবিদ্যাও শিখে এসেছিল এবং অনর্গল জাদু দিয়ে ফাকে আঘাত করছিল। ফা থিপকে জাদুবিদ্যার প্রয়োগ করতে দেখে অবাক হয়ে যায়। আসলে থিপ বুঝে গিয়েছিল এই ডাকাত দলের সাথে সাধারণ কেউ লড়াই করে পারবে না, তাই সে সন্ন্যাসীদের কাছে গিয়ে জাদুবিদ্যার ট্রেনিং নিয়ে এসেছিল। যাই হোক, ফা যেহেতু আগে থেকেই আহত ছিল তাই থিপ তাকে ধরাশায়ী করে ফেলে। তখন নামপুং ফাকে বাঁচানোর চেষ্টা করে। এতে থিপ খুব অবাক হয়ে যায় আর বলে, এই ডাকাতেরা নিশ্চয়ই তোমাকে ব্রেইন ওয়াশ করেছে।
কিন্তু তবুও নামপুং বারবার বলছিল ফা খুব ভালো মানুষ, সে কোনো অন্যায় করেনি। এ সময় জাদুর দরজা খুলে সর্দার সেখানে চলে আসে। থিপ সর্দারকেও জাদু শক্তি দিয়ে অ্যাটাক করে, কিন্তু সর্দারের ওপর এর কোনো প্রভাব পড়ে না। সর্দার তার কালো জাদুর সমস্ত শক্তি ব্যবহার করে সেখান থেকে সবাইকে নিয়ে ফিরে আসে, কিন্তু সর্দার এই সময় একটা ভুল করে ফেলে। অতিমাত্রায় শক্তি ব্যবহার করায় সে নিজের কালো জাদুর শক্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর এই শক্তি তাকে অসুস্থ করে ফেলে। তাই সে এই শক্তিকে নিয়ন্ত্রণের জন্য বিশেষ পূজা করতে বসে যায়। অনেকগুলো মানুষের সাথে ফাইট করার কারণে ফায়ের শরীরও বেশ খারাপ হয়ে গিয়েছিল, তাই সারা রাত ধরে নামপুং তার সেবা যত্ন করে। সকাল হতেই ফায়ের শরীর বেশ ভালো হয়ে যায়। ফা ভালো আছে দেখে নামপুংয়ের মনটা ভালো হয়ে যায়। দুজনই দুষ্টু মিষ্টি খুনসুটি শুরু করে। এদিকে রাক্ষসের কালো ছায়া পাজংকে প্রায় বশ করে ফেলেছে। তার শরীর দিনকে দিন খারাপ হয়েই যাচ্ছে, তাই তার সঙ্গীরা তাকে ধরে সর্দারের কাছে নিয়ে আসে। সর্দার তার সমস্ত শক্তি ব্যবহার করে পাজংয়ের শরীরের ভেতর থেকে রাক্ষসের কালো ছায়া বের করে দেয়, ফলে পাজং আবারও সুস্থ হয়ে যায়। সর্দার নিজেও কয়েকদিনের মধ্যে অনেকটা সুস্থ হয়ে যায়। তারপর সে ফাকে খবর পাঠায়। ফা তার সাথে দেখা করতে গেলে সর্দার বলে, থিপ হারামজাদাটা তো মারাত্মক বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। তারপর আবার সে এখন জাদুবিদ্যাও রপ্ত করে ফেলেছে, তাই দ্রুত ওর কোনো একটা ব্যবস্থা করতে হবে। সেই সাথে সর্দার তাকে হুমকি দেয় আর বলে, ফা যদি নামপুংকে প্রেগনেন্ট করতে না পারে তাহলে সর্দার অন্য কারো কাছে নামপুংকে পাঠিয়ে দেবে। তখন নামপুংকে বাঁচাতে ফা মিথ্যা করে বলে তার দরকার নেই, নামপুং অলরেডি প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এটা শুনে সর্দার বেশ খুশি হয়। এরপর ফা ফিরে আসলে নামপুং উৎসুক হয়ে ফাকে জিজ্ঞাসা করে সর্দার তাকে কেন ডেকেছিল। ফা তাকে পুরো ঘটনা খুলে বলে। ফা নামপুংকে এটাও বলে সে যেন এখন থেকে প্রেগনেন্ট হবার নাটক করে, তা না হলে সর্দার তাদের দুজনকেই পেট কেটে সেই চামড়া দিয়ে ঢোল বানিয়ে টাকডুম টাকডুম করে বাজানো শুরু করবে। নামপুংও ভয়ে ফায়ের কথা মেনে নেয়, কিন্তু সর্দার ফায়ের কথাতে পুরোপুরি ভরসা পায় না। তাই সে পাজংয়ের মাকে নিয়ে আসে নামপুংয়ের গর্ভ চেক করানোর জন্য। নামপুংয়ের গর্ভ চেক করে পাজংয়ের মাও মিথ্যা করে বলে নামপুং প্রেগনেন্ট। উনিও ফা নামপুংকে বাঁচাতে চাইছিলেন। সর্দার কনফার্মেশন পেয়ে খুশি হয়ে চলে যায়। তারপর ফা তার পালিত মায়ের কাছে ক্ষমা চায়, কারণ তার জন্য ওনাকে সর্দারের কাছে মিথ্যা বলতে হলো। মহিলা ফাকে বলেন, তোমাকে আমি গর্ভে ধারণ না করলেও তোমাকে চিরকাল আমি নিজের ছেলে হিসেবেই দেখে এসেছি। তাছাড়া তোমার ছোটবেলার শিক্ষাগুরু আমার ভাই ছিলেন, ওনাকে তো আমি সর্দারের হাত থেকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমার আমি কিছুই হতে দেব না। কথায় কথায় মা ছেলে দুজনেই আবেগী হয়ে পড়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে পাজং ড্রাগ মাফিয়াদের সাথে ব্যবসা শুরু করে দিয়েছে। সে ড্রাগের প্রথম চালানটা পাঠিয়ে দেয়, আর এই ইনফরমেশনটা ফা পেয়ে যায়। তাই সে বন্ধুদের নিয়ে ড্রাগের চালান আটকানোর জন্য গাড়ির ওপরে অ্যাটাক করে দেয় এবং গাড়িটা বাজেয়াপ্ত করে নেয়। কিন্তু তখনই আবার ড্রাগ মাফিয়াদের আরেকটা বড় গ্রুপ এসে তাদের ওপরে অ্যাটাক করে, তাই মালগুলো ফেলে রেখেই ফা এবং তার বন্ধুরা পালিয়ে যায়। অন্যদিকে ফা না থাকার সুযোগ নিয়ে সর্দার নামপুংকে ডেকে পাঠায়। তারপর নামপুংকে তার সামনে মাথা নত করে তার আনুগত্য স্বীকার করার নির্দেশ দেয়, কিন্তু নামপুং সেটা করতে না চাইলে সর্দার তার সামনে ফিকুনকে মেরে ফেলার হুমকি দেয়। তাই বাধ্য হয়ে নামপুং সর্দারের সামনে মাথা নত করে। ফা বাড়িতে ফিরে এসে দেখে নামপুং খুব আপসেট হয়ে আছে। নামপুংকে জিজ্ঞাসা করলে নামপুং কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলে। ফা তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেয়। এছাড়া তার আর কি বা করার আছে। পরের দিন ফা শহরে একজনের সাথে দেখা করতে যাচ্ছিল, তাই সে সাথে করে নামপুংকেও নিয়ে যায়, কারণ গ্রামে নামপুংকে একা রেখে যেতে সে ভরসা পাচ্ছিল না। ফা সাথে করে তার দুই বন্ধু কং আর আলরাংকেও নিয়ে যায়। শহরে গিয়ে ফা নামপুংকে একটা হোটেলে রাখে, আর বাইরে কংকে পাহারা দেবার দায়িত্ব দিয়ে রাংকে নিয়ে ফা একটা ব্রোথেলে যায়। এই ব্রোথেলের মালকিন ফাকে নিজের ছেলের মতো দেখে। ফা যখন ছোট ছিল তখন সে তার পণ্ডিতের সাথে এখানে এসেছিল। এই ব্রোথেলে ম্যালেরিয়ায় সবাই প্রায় মরতে বসেছিল, তখন পণ্ডিত এসে তাদের বাঁচায়। সেবার পণ্ডিত ফাকে এখানে এনে ব্রোথেলের মালকিন জামুনের সাথে পরিচয় করিয়ে দেয়। সেই থেকে জামুন তাকে ছেলের মতো করেই দেখে। যাই হোক, ফা এখানে এসেছিল পাজং মাফিয়া লিডারের সাথে ড্রাগের বিজনেস চালাচ্ছে কিনা সেটা শিওর হবার জন্য। ফা যখন জামুনের সাথে কথা বলছিল, নামপুং আবার তখন চুপি চুপি ছদ্মবেশে হোটেল থেকে বেরিয়ে যায় আর সোজা থিপের বাড়িতে নামকাংয়ের সাথে দেখা করতে যায়। থিপ তখন বাড়িতে ছিল না, সে এক চালান ড্রাগ ধরেছিল, আর সেই ড্রাগ পাচারকারীর খোঁজ নিতেই সেই ব্রথেলটায় গিয়েছিল যেখানে ফা গিয়েছে। এদিকে পাজংও ইনফরমেশন পেয়ে যায় ফা তার ব্যাপারে খোঁজ নিতে ব্রথেলে গিয়েছে, তাই সেও লোকজন নিয়ে ফাকে আটকানোর জন্য যায়। ফা বুঝতে পারে থিপ তার ফোর্স নিয়ে এখানে এসেছে, তাই সে চুপি চুপি বেরিয়ে যায়। কিন্তু তখনই সে থিপের নজরে পড়ে যায়। থিপ তাকে ফলো করতে শুরু করে।
এক পর্যায়ে তারা আবারও মুখোমুখি হয় এবং ফাইট শুরু হয়ে যায়। তখনই আবার পাজংয়ের লোকজন চলে আসে এবং তাদের দুজনের ওপর অ্যাটাক করে। তারা দুজন মিলে সবাইকে মেরে কুপোকাত করে দেয়। ঠিক তখনই পাজং থিপের বাড়ি থেকে নামপুংকে কিডন্যাপ করে সেখানে চলে আসে। পাজং নামপুংকে গান পয়েন্টে রেখে দুজনকে অস্ত্র ফেলে দেবার হুমকি দেয়। তারপর সে ফা এবং থিপ দুজনের হাতেই গুলি করে। ফা পাজংকে অনুরোধ করে তাকে মেরে ফেলে তার বিনিময়ে সে যেন থিপ আর নামপুংকে ছেড়ে দেয়। ফায়ের কথা শুনে থিপ খুবই অবাক হয়ে যায়, কিন্তু পাজং তাদের তিনজনকেই মেরে ফেলতে চাইছিল। সে গুলি চালাতেই যাবে, তখনই কং এবং রাং এসে তাদের বাঁচিয়ে দেয়। কিন্তু তারপরও পাজং ফায়ের দিকে একটা গুলি চালিয়ে দেয়, আর ফাকে বাঁচাতে গিয়ে সেই গুলিটা নামপুংয়ের পিঠে লাগে। ফা দ্রুত নামপুংকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর ফা তার এক ডাক্তার বন্ধুর কাছে নামপুংকে নিয়ে যায়। ডাক্তার অনেক চেষ্টার পরে নামপুংকে বাঁচিয়ে তোলে। পরের দিন থিপ হাসপাতালগুলোতে চেকিং করতে শুরু করে, কারণ যেহেতু নামপুংয়ের গুলি লেগেছে তাই তাকে নিশ্চয়ই হাসপাতালে নিয়ে আসা হবে। হাসপাতালে তার সেই ডাক্তারের সাথে দেখা হয়ে যায় যে গতরাতে নামপুংয়ের অপারেশন করে তাকে বাঁচিয়েছিল। থিপ তাকে নামপুং আর ফায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ডাক্তার থিপকে তাদের ব্যাপারে কিছুই জানায় না। এদিকে মারধর খেয়ে পাজংয়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই ড্রাগ মাফিয়ার লিডার কামনান পাজংকে বাঁচাতে তন্ত্রমন্ত্র সাধনা করায়, সেই সাথে তার ভেতরে শয়তানি শক্তিও ঢুকিয়ে দেয়। অন্যদিকে সর্দারের ততদিনে পাপের ঘরা পূর্ণ হয়ে গিয়েছে। তার ভেতরে শয়তানি শক্তি একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর সে রাক্ষসে পরিণত হয়। তারপর সর্দার রাক্ষস হয়ে গ্রামের মানুষদের হানা দিতে আর তাদেরকে খেতে শুরু করে। এরই মধ্যে সাধনা শেষ করে পাজং কামনানকে নিয়ে গ্রামে ফিরে আসে আর পুরো গ্রামটা কবজা করে নেয়। তখন সে জানতে পারে একটা রাক্ষস গ্রামের সবাইকে মেরে ফেলেছে। তখন সে রাক্ষসটাকে ধরতে গিয়ে দেখে এটা তার বাবা। তবুও সে এবং কামনান দুজনের শক্তি একসাথে প্রয়োগ করে সর্দারকে আটক করে এবং টর্চার করতে শুরু করে। খুব দ্রুত ফাও খবর পেয়ে যায় পাজং পুরো গ্রামের দখল নিয়ে ফেলেছে। তাই গ্রামের মানুষদের বাঁচাতে ফা নামপুংকে ডাক্তারের কাছে রেখে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গ্রামে ফিরেই ফায়ের সাথে পাজং আর কামনানের ফাইট শুরু হয়। তখনই ছাড়া পেয়ে সর্দারও তাদের উপর অ্যাটাক করে। কামনান তো পালিয়ে যায়, কিন্তু পাজং সর্দারের পেটে চাকু মেরে সেখান থেকে চলে যায়। পেটে চাকু মারায় সর্দার রাক্ষস থেকে তার নিজের রূপে ফিরে আসে। সর্দার বাঁচার জন্য ফায়ের কাছে আকুতি মিনতি করতে থাকে। তাই ফা তার শুভ শক্তি দিয়ে সর্দারের রাক্ষসী শক্তিকে শরীর থেকে বের করে দেয়। কিন্তু সেই রাক্ষসী শক্তি ফায়ের ওপর নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। ফা অনেক কষ্ট এবং চেষ্টার পরে রাক্ষসী শক্তিকে নিজের শরীর থেকে বের করে শেষ করে দেয়। এদিকে ঘটে যায় আরেক বিপত্তি। থিপ ইনভেস্টিগেশন করতে করতে আবারও সেই ডাক্তারের কাছে পৌঁছে যায় এবং নামপুংকে সেখানে পেয়ে যায়। ডাক্তার নামপুংকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। নামপুং ডাক্তার এবং ফাকে বাঁচাতে নিজেই থিপের সাথে বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেয়। ফা তখন নামপুংয়ের বাড়ি ফেরার ব্যাপারে জানতে পারে এবং খুবই কষ্ট পায়। তবে সে একটু নিশ্চিন্তও হয়, কারণ নামপুং নিজের বাড়িতে ফিরতে পেরেছে। এখন নামপুং সুন্দরভাবে নিজের জীবনটা কাটাতে পারবে। কয়েকদিন কেটে যাওয়ার পরে ফা জানতে পারে নামপুংয়ের বাবা মা তাকে জোর করে ব্যাংককে নিয়ে যাচ্ছে। এবার আর সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই সে গিয়ে তাদের রাস্তা আটকায়। তারপর সব পুলিশকে ফাঁকি দিয়ে নামপুংকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু জঙ্গলে গিয়ে সে জানতে পারে তাকে ধরার জন্য স্পেশাল মিলিটারি ফোর্স জঙ্গলে নেমেছে। তাই সে নামপুংকে অজ্ঞান করে একটা সেফ প্লেসে রেখে তাদের সাথে মোকাবিলা করতে চায়। ফাকে ধরতে যে স্পেশাল মিলিটারি ফোর্স এসেছে তার লিডার আর কেউ না, বরং ফায়ের আপন যমজ ভাই, যার নাম পাসু। এক পর্যায়ে দুই ভাই মুখোমুখি হয়। ফা মুখ ঢেকে রেখেছিল, পাসুও নিজের মুখে মিলিটারি সাইন এঁকে রেখেছিল, তাই কেউ কাউকে চিনতে পারে না এবং ফাইট শুরু করে। দুজনের শক্তি প্রায় একই পর্যায়ের ছিল, তাই ফা সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে যায়। পরের দিন ফা নামপুংকে জোর করে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। নামপুং কিছুতেই ফাকে ছেড়ে যেতে চাইছিল না, তবুও ফা তাকে জোর করে বাড়ি পাঠিয়ে দেয়, কারণ তার সাথে থাকলে নামপুংয়ের জীবনটা বরবাদ হয়ে যাবে। নামপুং মন খারাপ করে বাড়ি ফিরে আরেকটা মন খারাপের সংবাদ পায়। পাজং নাকি তার বাবা মাকে ধরে নিয়ে গেছে। এদিকে পাজংয়ের মা ঘরে ঢুকে বুঝতে পারে সর্দার এখানে নেই। সর্দার জাদু দিয়ে একটা তার মতো দেখতে পুতুল বানিয়ে এখানে রেখে গিয়েছে, যাতে সবাই ভাবে সর্দার এখানেই আছে। তাই সে ফাকে খবর পাঠায়। ফা এটা শুনে বুঝতে পারে সর্দার নিশ্চয়ই কোনো অঘটন ঘটাতে চলেছে। সে ভাবতে থাকে সর্দার এখন কোথায়। সর্দার অবশ্য তখন সেই রিটায়ার্ড পুলিশ অফিসার ডানুর পথ আটকে দাঁড়িয়েছিল। ডানু এবং তার স্ত্রী শহরে ফিরছিল, তখন সর্দার তাদের মুখোমুখি হয়। সর্দারকে দেখেই তারা জিজ্ঞাসা করে,
আমাদের সন্তান কোথায়? তার সাথে তুমি কি করেছ? সর্দার হেসে বলে, তুমি আমার পায়ে গুলি করে আমার পা ন্যাংরা করে দিয়েছ। তার প্রতিশোধ নিতে আমি তোমাদের সন্তানকে তোমাদের কাছ থেকে আলাদা করে দিয়েছি। এবার যখন তোমার ছেলে আমার সামনে তোমাকে হত্যা করবে, তখন আমার প্রতিশোধ পূর্ণ হবে। এটা বলে সর্দার সেখান থেকে চলে যায়। দর্শক জানেন এই ডানু দম্পতির সন্তানকে? সেটা আর কেউই না, বরং আমাদের ফা। সর্দার এখন ফাকে দিয়েই তার বাবা মাকে হত্যা করাতে চাইছে। যাই হোক, নামপুংয়ের বাবা মা কিডন্যাপ হয়েছে শুনে ফা নামপুংয়ের সাথে দেখা করতে যায়। সেখানে তার থিপের সাথেও দেখা হয়ে যায়। আজ আর তারা মারামারি করে না, বরং দুজনই হাত মিলিয়ে এই কেসের সমাধান করার ডিল করে। ফা নামপুংয়ের সাথে দেখা করতে গেলে নামপুং অভিমানে তার সাথে কথা বলছিল না। তখন নামপুংয়ের মন ভালো করতে ফা তাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যায়। তার সাথে আনন্দ রোম্যান্স করে তার মনটা ভালো করে দেয়। পরের দিন ফা আর থিপ নামপুংয়ের বাবা মাকে উদ্ধার করতে যায়। সেখানে গুন্ডারা চারদিক থেকে ঘিরে রেখেছিল। তারা তাদের সাথে মোকাবিলা করে নামপুংয়ের বাবা মাকে উদ্ধার করে। তারপর পাজংয়ের সাথেও ফায়ের মারামারি হয় এবং পাজংয়ের পেটে গুলি লাগে। তাই পাজং পালিয়ে যায়। পাজং পালাতে গিয়ে সর্দারের সাথে দেখা হয়ে যায়। সর্দার পাজংকে গ্রামে ফিরিয়ে আনে ঠিকই, কিন্তু তাকে না বাঁচিয়ে মৃত্যুর জন্য ফেলে রেখে যায়। এদিকে পাসু গুন্ডাদের আরেক গ্রুপের হাত থেকে লেফটেন্যান্ট সোমতকে উদ্ধার করে। সোমত পাসুকে দেখে ফা ভেবে ভুল করে। পাসু তার ভুল শুধরে দিয়ে বলে সে ফা না, সে পাসু। তখন সোমত বুঝে যায় এই ছেলেটি তাহলে ফায়ের যমজ ভাই। সে পাসুকে সব ঘটনা খুলে বলে। পাসু সোজা তার মায়ের কাছে গিয়ে ব্যাপারটা জানালে তার মা তাকে নির্দেশ দেয় ফাকে অক্ষতভাবে যেন সে ফিরিয়ে নিয়ে আসে। পাসু মাকে প্রতিশ্রুতি দিয়ে নামপুংয়ের কাছে যায়। নামপুং ও পাসুকে ফা ভেবে ভুল করে। তখন পাসু তাকে সব ঘটনা খুলে বলে এবং ফাকে খুঁজে বের করতে তার কাছে সাহায্য চায়। তাই নামপুং পাসুকে ডাকাতদের গ্রামে ঢোকার পথ বলে দেয়। গ্রামে ফা সর্দারের ওপর প্রতিশোধ নিতে গেলে সর্দার ফায়ের পালিত মাকে অপহরণ করে সেখান থেকে নিয়ে যায়। তখনই ফায়ের আসল বাবা ডানু ফোর্স নিয়ে চলে আসে এবং পেছন থেকে ফায়ের ওপর গুলি চালাতে শুরু করে। তখন ফা তার শক্তি দিয়ে সমস্ত গুলি প্রতিহত করে এবং সামনে ঘুরে দাঁড়ায়। তখনই ডানু ফাকে চিনতে পারে এটাই তার ছেলে, তাই সে গুলি চালানো বন্ধ করার নির্দেশ দেয়। তখন ফা সর্দারকে তাড়া করে গুহাতে ঢুকে যায়। ফায়ের পেছনে ডানুও ঢুকে যায়। এতে সর্দার আরো বেশি খুশি হয়। সে জাদুশক্তি ব্যবহার করে ডানুর হাতকে কন্ট্রোল করে এবং তার হাত দিয়েই ফায়ের ওপর গুলি চালিয়ে দেয়। তখন পাসুও সেখানে চলে আসে। ফা ততক্ষণে সর্দারের কাছ থেকে বাবাকে বাঁচিয়ে বাবা এবং তার পালিত মাকে পাসুর সাথে বাইরে পাঠিয়ে দেয়। তারপর সে নিজে সর্দারের সাথে ফাইট শুরু করে। দুজনের মাঝে শক্তির ভয়ানক লড়াই চলতে থাকে এবং এক পর্যায়ে সে সর্দারকে মেরে ফেলে। সর্দার মরতেই পুরো গুহা কেঁপে ওঠে এবং ভেঙে পড়তে শুরু করে। বাইরে ততক্ষণে সবাই এসে উপস্থিত হয়ে গেছে। সবাই ফায়ের চিন্তায় অস্থির। কিছুক্ষণের মধ্যেই টলতে টলতে ফা বাইরে চলে আসে। সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং শহরে ফিরিয়ে নিয়ে আসে। কয়েকদিনের মধ্যেই ফা সুস্থ হয়ে যায়। সে নিজের বাড়িতেই বাবা মা এবং ভাইয়ের সাথে বসবাস শুরু করে। কিছুদিন পর সে পরিবারের সাথে নামপুংয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। নামপুংয়ের বাবা মা তাদের বিয়ে দিতে রাজি হয়ে যায় এবং অল্প দিনের মধ্যেই তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। এর কিছুদিন পরে পাসুরও বিয়ে হয়ে যায়। আনন্দ, হাসি, নাচে গানে তাদের সবার জীবন পরিপূর্ণ হয়ে যায়। আর তাদের সুন্দর জীবনের সাক্ষী হয়ে গল্পটিও এখানেই শেষ হয়। দর্শক, আজকের ড্রামাটি আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ খুব শীঘ্রই আমরা আবারও এরকম সুন্দর একটি ড্রামা নিয়ে হাজির হব। ততদিন পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।